কুত্তার বাচ্চা ছাড়। এই তুই একটা জানোয়ার। ভাবি ভাইজান বাজারে যাবে কখন? আমারে জানাইন গেলে। আচ্ছা জানা মনে। নাস্তা করছে তো না ভাই? হ্যাঁ করছে সকালে। ঠিক আছে, ভালো করে এটা ইয়ে করে সাইজ করে কাট। হ্যাঁ করতেছে। সীমা, হাই হাই আল্লাহ, তুমি আইলা কেমনে? আয় হায় পাগলে কি জায়গায় কেমনে এলাম মানে উড়োজাহাজে চড়ে আয় পড়ছি। ভাবি তুমি কেমন আছো? ভালো আছি। তো তুমি চইলা আইলা কেন? কারো কিছু না জিগায়া? ভাবি আমার বিদেশে ভালো লাগে না, আমি যা করার দেশেই কিছু একটা করবো। এই তুমি ঘরে আসো, দেখো তোমার ভাই চলে আইছে। সে বলে দেশে থেকে অনেক কিছু কইরা ফেলাবে, তাইলে আমাদের এতগুলা টাকা নষ্ট করলো কেন? আরে ভাবি বিদেশ থেকে আইছি, মানে কি খাইছি, কেমন আছিলাম, কেমন আইছি, এইগুলা কিচ্ছু না জিগেয়া উল্টা পাল্টা ধমক দিতেছো কেন? খুব উদ্ধার করছো ভাই। ভাইজান কেমন আছো তুমি? তুই চলে আইসস? কেন ভাইজান বেজার এসো? আমি বেজার হবো না, তুই গেলি 15 দিন আগে, চলে আসলি তুই। এতগুলা টাকা খরচ করে তোরে পাঠাইলাম, আওলাদ করলাম, বরাত করলাম, অনেকের কাছ থেকে টাকা নিলাম। তুই কি আমার কষ্টের একটু দাম দিছস? যদি কষ্টের দাম দিতি, হ্যাঁ, তাহলে তুই চলে আসতি না। ভাইজান আমার বিদেশে ভালো লাগে না, কি করবো? বুঝছি তোর কেন ভালো লাগে না। এইখানে থেকে যে নেশাটা তুই করস না, ওইখানে তো সেই নেশা তুই করতে পারিস না। তুই নিজে যদি টাকা কামাইতি তাহলে বুঝতি টাকার কি মায়া। 6 লক্ষ টাকা তোর পিছনে খরচ করছি। এখন থেকে আমার আর কিছু করার সাধ্য নাই, কোনটা তুই করিয়া নাই। আমারও তো সংসার আছে। ভাইজান আমার মাফ করে দাও, বিদেশ যাওয়াটাই আমার ভুল হয়েছে। আবারও উল্টা কথা তুই বলিস। বিদেশ যাওয়াটা তোর ভুল হয় নাই, বিদেশ থেকে চলে আসাটা তোর ভুল হয়েছে। নিজে যদি তুই টাকাটা কামাই করতি তাহলে বুঝতি টাকা কামানো যে কত কষ্ট। আমারও তো সংসার আছে, আমি আর তোর দায়িত্ব নিতে পারবো না। ভাইজান কইলাম তো ভুল হয়েছে আমার। একদম চুপ। মা মরার পরে তোরে কত কষ্ট করে মানুষ করছি আমি। তোরে সকালবেলা ঘুম থেকে উঠা তোরে মুখ ধুয়ে দিতাম, তোরে নাস্তা করে দিতাম, পাক করে গরম গরম তোরে খাবার দিতাম, স্কুলে তোর জন্য খাবার নিয়ে গেছি রে ভাই। কত কিছু না তোর জন্য কষ্টি, তুই সব কিছু মাড়ি করে দিয়া তুই সুন্দর মতন দেশে চলে আসছস। তুই কি কাজটা কি ভালো করছস? তুই কি আমার দুঃখটা কি বুঝছস? তুই একটু বুঝস না, একটু বুঝস না। আচ্ছা বাদ দাও, পরে কথা কইও। ওই বাইরে থেকে আসছে, ওইটু জিরাক। শোনো, আমার আর পট্টন নাই, আজকে থেকে ওর সাথে আমার কোনো কথাই নাই। তোমরা যা মন চায় তাই করো, আমি তোমাদের এই সমস্ত ভিতরেই নাই। আমি গেলাম। শোনো, তোমার সামনে একটু বুঝাও, বুঝলা? এরকম অপদার্থ হইলে জীবন অনেক ভোগান্তি আছে, বুঝছো? তুমি আইলা কে? তুই আইলা কেন? কেন আইসি তুই বুঝোস না? আমি না থাকলে তো তোর সুবিধা হয়। আমি কিন্তু বোধাই না, কেবল তো ফিরে আইছি, তারপর দেখ তোর কি অবস্থা করে। তুমি আমারে সন্দেহ করো? 100 সন্দেহ করি, তোরে সন্দেহ না করার কোনো কারণই নাই। তুই মালটাই সন্দেহ করার মাল। দেখ ধর ভিতরায় জলদি পিড়াবো কিন্তু। ভালো আছোস? তুমি ভালো রাখছো? রামঘাট তুই বাইরে যা, যাইয়া দরজা আটকে দিস। কেন তুমি ঘরের মধ্যে একলা কি করবা? দেখ বিদেশ যায় কিন্তু 15টা দিন থাকতে পারে না, মাথা গরম, তার স্বভাব চুট চুট ধরে না। বাইরে তো কিছু বাইরে কিছু যাস না। ভালো হইতা না তুমি? সাইপাস খাওয়াই লাগবো? চিল্লাস কা, তুই নিজে কদ্দুর ভালো, তোর আচরণ আমি জানি না। পেটে যেটা বাদ হয়েছে সেটা কার? এটা আমার বাচ্চা না। কার মানে? কার মানে এটা কার? এটা তোর পাপের ফসল, এটা তো আমার না। এই তুই একটা জানোয়ার, তুই ধ্বংস হয়ে যাবি মানুষের অভিশাপে। ওরে শোনা রে, ধ্বংস তো তার আগে তোরে কি লাগে? তোরে কি ভাইজান, ভাইজান আবার কাজ করো। এই অমানুষ্য ঘর থেকে বাইর করেন। ওই সংসার করে সামনে আল্লাহ ভাইজান আমার সাথে ভাইজান আমি দরদ বেরো, সদ্য ফটো করো, ফটো বেরো, মাথা গরম করো, বেরো। একটা দিন গাড়িতে শান্তিতে ছিলাম না, বিদেশ যাওয়া শান্তি নেই।
এই এই তুমি কান্দো খা, কিছু তোমার? আপনার ভাই ঘরে ঢুকে নেশা করা শুরু করছে। কি উল্টা পাল্টা কথা কস? তুমি ঘরে যাও, ঘরে যাও, ঘরে যাও, আমি দেখতেছি। ভাই ভাই কি হয়েছে রে ভাই? তুই এমন করস কারে ভাই? মা মরিয়া যাওয়ার পরে তোরে কত কষ্ট করে আমি মানুষ করছি, নিজে না খাওয়াই তোরে খাওয়াইছি, কোনো কিছুতে তোরে আমি কমতি দিই নাই তোরে মানুষ করার জন্য রে ভাই। তুই কোন ফাঁকে যে অমানুষ হয়ে গেলি ভাই, একটু বুঝতে পারিনি আমি। আমি অমানুষ? আমারে তোমার অমানুষ মনে হয়? তুই কি বুঝিস না তুই মানুষ না মানুষ? তুই নিজের বিবেক কি নাই? তুই মানুষ না মানুষ? তুই কি বুঝিস না? তুই অনেকে তোর বোঝার ক্ষমতা হয় নাই। নেশা করতে 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 এত বুঝে গেছস, তুই সব কিছু ভুলে গেছিস রে ভাই। তোর জ্বালায় আমি অতিষ্ঠ রে ভাই। আমি তোমার জ্বালা দিই, যন্ত্রণা দিই? তুই যন্ত্রণা দাসটা করছসটা কি? তুই আজকে কি ঘটনাটা করছস? তুই সেই বিদেশ থেকে চলে আসলি, তুই কি বুঝিস না এতগুলো টাকা আমার 6 লক্ষ টাকা তোর পিছনে খরচ, তুই চলে আসছস। আমার টাকা খোটা দিছো, খালি টাকার খোটা দাও। তোমার টাকা তুমি বুঝা লইছো, আমার বাগের জমি আছে বেচতে লইছো টাকা। তুই জানিস তোর বিদেশ কেন পাঠাইছি? কেন? আমি সব কিছু বিক্রি করিয়া সব কিছু দিয়া তোরে আমি বিদেশ পাঠাইছি। তোর টাকা কামানোর জন্য না রে ভাই, টাকা কামানোর জন্য না, তোর কাছে একটু শান্তি পাওয়ার জন্য। তুই তাও থাকতে পারলি না, তুই আবার চলে আসলি রে ভাই। ভাই বাইরে 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 ভাই, তুই আমার ভাই না, আমার সন্তানের মতন ভাই। তোরে কত কষ্ট করে বড় করলাম, তুই এখনো যে ব্যবহার করস, তুই একটা কাজ কর ভাই, তুই আমার একটু মুক্তি দে রে ভাই, তুই আমার একটু মুক্তি দে। আর যদি তুই মুক্তি দিতে না পারছ রে ভাই, তুই মরিয়া যা ভাই, তুই মরিয়া যা, মরিয়া যা, তুই মরিয়া যা। তুই মরিয়া গেলে আমি শান্তি পাবো রে ভাই, ভাই রে ভাই। দর্শক, ক্রাইম পেট্রোল একটি সত্য ঘটনায় আপনারা দেখছেন টাঙ্গাইল সদর থানায় ঘটে যাওয়া একটি নির্মম সত্য কাহিনী। দুই ভাইয়ের সংসার। বড় ভাই অনেক কষ্টে জমি জমা বিক্রি করে ছোট ভাইকে বিদেশে পাঠিয়েছে শুধুমাত্র পারিবারিক সচ্ছলতা আনার জন্য নয়, মাদক থেকে দূরে রাখার জন্য। হঠাৎ 15-20 দিন পর ছোট ভাই ফেরত আসে। বড় ভাইয়ের মাথায় আকাশ ভেঙে পড়ে, কিভাবে কি করবে। পরবর্তীতে সে নিজেই বিদেশ চলে যায়, শুধুমাত্র ভাইকে সুস্থ করার জন্যে, ভাইকে সুপথে আনার জন্যে এবং পারিবারিক সচ্ছলতা আনার জন্যে বিদেশ থেকে টাকা পাঠাবে এই চিন্তায়। কিন্তু কি হয়েছিল, কেন, কিভাবে এই সংসারটা ধ্বংসের মুখে চলে যাচ্ছিল, তা যদি জানতে চান দেখতে থাকুন ক্রাইম পেট্রোল একটি সত্য ঘটনা। হ্যালো, কি করতেছ? এই তো সব কাম শেষ হয়ে গেছে, এখন ঘুমাইতে যাবো। রাত্রে খাইছো তুমি? খাইছি। বৌরে, তুমি আমারে মাফ করে দিও। কেন, কি হয়েছে? সারাটা জীবন আমার নিজের চিন্তার চাইতে ভাইটাকে নিয়ে চিন্তা করছি আমি। সেই ভাই এখন কি করলো? সে আমাকেও ডুবাইলো, সে নিজেও ডুবলো। আমি তোমার জন্য কোনো কিছু করতে পারি না। তুমি আমার জন্য একটু দোয়া করিও, আমি যেন আগামীতে তোমার জন্য কিছু করতে পারি। আমি যদি মরিও যাই, তোমার জন্য আমি এমন ব্যবস্থা করে যাব, আমি মরিয়া গেলে যেন তোমার কেউর কাছে হাত পাততে না হয়। আমি এইসব নিয়ে চিন্তা করি না, আল্লাহ যা লিখছে আমাদের কপালে তাই হব। আর রিজিক তো আল্লাহর হাতে, তুমি দুশ্চিন্তা করো না তো। আচ্ছা, তুমি কিছু খাইছো? আমি এখনো খাই নাই, কোম্পানিতে খাওয়ার ব্যবস্থা আছে, ওইখানে যা খাবো আমি। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি খাই নিও কিন্তু মনে কইরা। ঠিক আছে, তুমি এখন ঘুমাও। আচ্ছা ঠিক আছে। মরা লাশ, এ দেখেন তো, আপনারা কেউ চিনেন? চিনেন দেখেন তো। আচ্ছা, কে কে ফোন করেছিল? স্যার আমি ফোন করেছিলাম স্যার। আচ্ছা, দেখি নাম্বার প্লেট। আচ্ছা, প্রথম কে দেখেছে? স্যার আমি দেখেছি স্যার।
লাশটা কি এখানে ছিল নাকি আশেপাশে কোথাও ছিল আপনারা তুলে এনেছেন? স্যার লাশ এখানেই ছিল স্যার, আমরা কেউ হাত দিইনি স্যার। আসি এই গলাটা একটু দেখেন। স্যার সম্ভবত এখানে নিয়ে এসে খুন করা হয়েছে। কিভাবে বুঝলেন? স্যার যদি আগে খুন করা হতো লাশ নিয়ে এত দূর আসতো না, যেখানে খুন করেছে সেখানে পুঁতে রাখতো। কিন্তু এত দূরে এনে খুন করার কারণটা কি? কারণটা বুঝতে পারতেছেন না স্যার? ভিকটিম যদি চেঁচামেচি করে তাহলে তো জনগণ শুনে নেবে, এই জন্য এখানে নিয়ে এসে খুন করেছে স্যার। ঠিক বলেছে স্যার। আচ্ছা আচ্ছা, আপনারা কি এখানে কোনো চিৎকার চেঁচামেচি শুনছিলেন? স্যার আরেকটা জিনিস, জুতা নাই স্যার। জুতা মিসিং স্যার। জুতা মিসিং? হ্যাঁ স্যার। জুতা মিসিং। আচ্ছা নোটেড। আরমান স্যার। নোটেড, জুতা মিসিং। বডি গার্ড নেন, এটা খুলেন। হ্যাঁ এগুলো সব নিয়ে করে নেন। বডি গার্ডটা নিয়ে আসুন। বডি গার্ডটা আনেন। রাখেন। আপনি একটা হেল্প করেন তো। আচ্ছা, ঘটনার আগে আপনার হাজবেন্ড বাসা থেকে যখন বের হয়েছিল তখন কি আপনার হাজবেন্ডের পায়ে জুতা স্যান্ডেল কিছু ছিল? জি স্যার, আমি বুঝলাম না স্যার। বুঝলেন না মানে? ঘটনা তো একটা ঘটেছে, এর আগে আপনার বাসা থেকে যখন বের হয় আপনার হাজবেন্ড তখন কি তার পায়ে স্যান্ডেল কিংবা কোনো জুতা ছিল? স্যার জুতা তো পায়ে আসিলই। জুতা স্যান্ডেল পায়ে ছিল। আচ্ছা জুতা ছিল। আপনার হাজবেন্ড কি করতেন? কয়েক মাস আগে উনি বিদেশ গেছিল, 15 দিন পর ফিরাইছে, এরপর থেকে বেকার। বেকার? উনি সংসার চালাতেন কিভাবে? বড় ভাসুর বিদেশ গেছে, উনি টুকটাক খরচ দেন। রেজবি স্যার। ভিকটিমের কাছে তো কোনো মোবাইল ছিল না, উদ্ধার করতে পেরেছেন? স্যার মোবাইল উদ্ধার করতে পারিনি, তবে ফোন নাম্বারটা উনি আমাদেরকে দিয়েছেন। আপনার হাজবেন্ডের কয়টা ফোন ছিল? আই মিন আপনার হাজবেন্ড কয়টা সিম ইউজ করতেন? স্যার ওনার একটাই মোবাইল আছিল, একটাই সিম আছিল, সেই নাম্বারটা আমি স্যারে জানাইছি। আপনার হাজবেন্ড কি বাসা থেকে বের হওয়ার পর আপনার সাথে যোগাযোগ করেছিল? স্যার হ্যালো, কই তুই? কাজ করি। তুই যে কি কাজ করো আল্লাহই জানে, মনটায় চায়। এখন আমি আজকে আসবো না। কেন? ক্যাডে তোরে কইতে হবে লিমুনগো বাড়িতে যাবো, কাজ আছে। কাজ সাইরা আসো। তুই যদি আমার সামনে থাকি তোর ইচ্ছা মতো ধরে পিটাইতাম। যাওয়া মনটায় চাইতেছে রে, তো করতে পারতাছি না। থাকো, তোমার যা ইচ্ছা তুমি তাই করো। আমার তো তোরে এখন তালাক দিতে মন চায়, এটা তো পারতাছি না। তুমি নিজেও ভালো করে জানো আমি কোনো পাপ করি নাই, তারপরেও তুমি আমার লগে ইচ্ছা করে খারাপ ব্যবহার করো। ফোন রাখ। আচ্ছা আপনার সাথে খারাপ ব্যবহার কেন করতো? স্যার উনি মাঝে মাঝে নেশা পানি করতো। স্যার ওনাকে সন্দেহ করতো? স্যার আমার সন্দেহ করতো না, যখন ওনার মাথা গরম হয়ে যাইতো তখন যারা সামনে পাইতো তারে উল্টাপাল্টা বলতো, কিন্তু মাথা ঠান্ডা হয়ে গেলে আবার ঠিক হইয়া যাইতো। আপনার সাথে কি তার কোনো ঝামেলা ছিল? না স্যার। আচ্ছা দেখেন, আপনাকে আমি একটা সরাসরি কথা বলি, সেটা হচ্ছে যে আপনি কিছু আমার কাছে লুকিয়েছেন কি না। আপনি যদি কোনো কিছু আমার কাছে লুকান তাহলে কিন্তু আমি মামলা ডিটেক্ট করতে পারবো না, অথবা মামলা ডিটেক্ট করতে আমার জন্য কষ্টকর হবে। স্যার আমার স্বামী খুন হয়েছে, আমি কেন কিছু লুকামু? সেটাই। রিজভি এক কাজ করেন, স্যার। ওনাকে দিয়ে এফআইআর নেবেন, এটা মার্ডার কেসের এফআইআর হবে, ঠিক আছে স্যার? আর ওনাকে বাসায় পৌঁছানোর ব্যবস্থা করবেন। আপনি বাসায় যান, আমরা দেখি আপনার হাজবেন্ডকে কে খুন করেছে, এই ব্যাপারটা আমরা দেখব এবং খুনিকে অ্যারেস্ট করার জন্য যা কিছু করা সেটা আমরা করব, ঠিক আছে?
থ্যাংক ইউ। স্নিগ্ধা, সাথী ধরেন, ওনাকে নিয়ে যান। এফআইআর হেল্প করবেন এবং বাসায় পৌঁছা দেওয়ার ব্যবস্থা করবেন প্লিজ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। স্যার 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 ওই ভিকটিম তো ডেড বডি পেয়েছে, এটা জানিয়েছি আপনাকে। এরপরে ওনার মিসেসকে নিয়ে এসেছিলাম। মিসেসকে একটু কথাবার্তা বললাম স্যার, আর ওনাকে বাদী করে একটা মামলা নিয়ে নিই। রাইট স্যার, মার্ডার কেসে নিব, কারণ ইটস এ ক্লিয়ার মার্ডার। আমরা তো বুঝতে পারতেছি এটা মার্ডার। জি স্যার, জি স্যার। সাউন্ড আপনার মনটারে শক্ত করেন। মন শান্ত করবো কেমনে বউ? যে মেয়েটারে ছোটবেলা থেকে মানুষ করছি সেই মেয়েটা এখন নাই। আল্লাহ কপালে যা রাখছে আমরা কি তা পরিবর্তন করতে পারো? তুমি এখন কোন রাখো, আদরের বাইরের জন্য আমার এখন ভালো লাগতেছে না। আচ্ছা রাখি, তাইলে আপনি কান্নাকাটি করেন না আর। স্যার, ভিকটিমের সাথে লাস্ট কথা তার ওয়াইফের হয়নি স্যার, হয়েছিল ভাবির সাথে। ভাবির নাম হচ্ছে শিউলি। ওর ভাবির নাম শিউলি? লাস্ট কথা ভিকটিমের ভাবির সাথে? স্যার আরেকটা বিষয় স্যার, আমার একটু সন্দেহ হচ্ছে স্যার। ভাবির নামে যে নাম্বারটি স্যার রেজিস্ট্রেশন করা, সেই নাম্বারটি স্যার আমরা লাস্ট লোকেশন পেয়েছি মন্দিরের আশেপাশে স্যার। কিন্তু তখন আমি খোঁজ নিয়ে দেখেছি স্যার ভাবির অবস্থান ছিল তার বাড়িতে, মানে কাকমারিতে। কিন্তু আবার লাস্টটা স্যার আমরা পেয়েছি মন্দির থেকে কিছুটা দূরে স্যার। কি বলেন স্যার? এই নাম্বারটা থেকে তেমন কোনো কল করা হতো না, তবে একটি নাম্বারে স্যার যোগাযোগ করা হয়েছে এবং এই নাম্বারটি লোকেশন স্যার স্টেশনের আশেপাশে পেয়েছি। এবং আমি কল করে দেখেছি স্যার, একজন পুরুষ রিসিভ করে স্যার। তার মানে কি হতে পারে? আমার যতটুকু মনে হয় স্যার, আমি কনফার্ম ভাবির নামে রেজিস্ট্রেশন করা নাম্বারটি ভাবি নিজে ইউজ করে না স্যার, ইউজ করে অন্য কেউ। তার মানে হচ্ছে ভাবি নিজেই জানে সিম কে ব্যবহার করছে। আই মিন ভাবিকেই বলতে হবে, কারণ হচ্ছে তার নামে সিমটা রেজিস্ট্রেশন করা, সে ফিঙ্গার দিয়েছে। কে ব্যবহার করে তাকেই বলতে হবে, ঠিক আছে স্যার? রিজভি, দুইজন মানুষকে আমার খুব প্রয়োজন এই মামলার ক্ষেত্রে। এক হচ্ছে ভাবি, আর এক হচ্ছে লিমন। জি স্যার। লিমনের কথা বলে ভিকটিম বাসা থেকে বের হয়েছিল, সুতরাং এই দুইজন লোককে যদি আমি পাই তাহলে জট নিশ্চয়ই খুলতে পারবো, ঠিক আছে স্যার? যদি ভালো মতো না আসতে চায় তাদেরকে অ্যারেস্ট করে নিয়ে আসবো, ঠিক আছে? জানো স্নিগ্ধা ডাকবেন। শিউলি বেগম বাসায় আছেন? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার ভাবি তো বাসায় নাই, আপনারা বসেন। না না, বসবো না। আপনার ভাবি কোথায় গেছে? স্যার সে আমার স্বামী খুন হওয়ার পর থেকে সে আমাকে এড়াইয়া চলতেছে। সে কোথায় গেছে কারো কিছু বইলা যায় নাই। আচ্ছা, এই নাম্বারটা কি চেনেন? না স্যার। আপনার ভাবির নাম্বারটা দেন। 0178 892। না, আপনার ভাবির নাম্বার তো বন্ধ। লেমনের বাসাটা কোন দিকে? আপনার হাজবেন্ডের খালাতো ভাই ওদিন যে বাসায় থাকার কথা ছিল? স্যার সেদিন ওই বাসায় যাওয়ার কথা থাকলেও সে ওই বাসায় যায় নাই। আমার স্বামী মার্ডার হওয়ার পর থেকে সে পালাইছে। আচ্ছা, ভাবি এবং লেমনের সাথে আপনার হাজবেন্ড মুকুলের সম্পর্ক কেমন ছিল? লিমনের সাথে সম্পর্ক খারাপ ছিল না, কিন্তু ভাবির সাথে সম্পর্ক খারাপ ছিল। ভাবে ছাড়ো, আমারে না আজকে অনেক সুন্দর লাগতেছে। বিয়া দেওয়ার মতো কথাবার্তা বলো কেন?
ভালো লাগলে কমন যাবে। আরে ছাড়ো, এমন ছাড় হারামি ছাড়। চল শুরু। ভাবি কি হইছে? তোমার এই লম্পট স্বামীকে সামলাও বেয়াদব। এই ভাবি না তোমার মায়ের মতো, তার সাথে তুমি এমন করতেছো কেন? করতে শিখতে হবে কোনটা মা। যা মা খালা শিখাইতেছে। ঠিক আছে, আপনি ভিতরে যান, আপনাকে পরে দরকার হবে। জি স্যার। আরমান, স্যার। ভিকটিমের বউয়ের কথা শুনে কি মনে হলো? স্যার, উনি যেভাবে বললেন সব দোষ স্বামীর দেখছি, ভাবির কোনো দোষ দেখছি না। স্যার, আমার মনে হয় কি জানেন, এদের দেওর ভাবের মধ্যে ভালো সম্পর্ক নাই। স্যার, ওনার সব কথা বিশ্বাস করা যাবে না। ঠিক স্যার, বলেছেন। সর্বপ্রথম আমাদের ভাবিকে খুঁজে বের করতে হবে। ইয়েস, ইউ আর রাইট। ভাবিকে আগে খুঁজে বের করতে হবে। ওকে, মুভ। স্যার। স্যার, স্যার, অফিস থেকে যে লোকেশন দিয়েছিল এখানে দেখাচ্ছে বাম দিকে 20 মিটার দূরে স্যার। বাম দিকে 20 মিটার দূরে? হ্যাঁ স্যার। কনফার্ম করেছে? হ্যাঁ স্যার। ওকে ওকে, ওয়েট, আমি একটা কল করে নিই, দাঁড়ান। হ্যালো, আপনি শিউলি বলছেন? আপনি কি লাল কালো প্রিন্টের শাড়ি পরা পুকুর পাড়ে দাঁড়িয়ে আছেন? জি, আপনি কে? একটু পেছন দিকে ঘুরুন। কি ব্যাপার? ইউ আর আন্ডার অ্যারেস্ট। আমি তো কিছু করিনি। আপনি কি করেছেন না করেছেন সেটা থানায় গেলেই জানতে পারবেন। আসুন। চলেন। সত্যি করে বল, তুই কেন খুন করেছিস, না অন্য কাউকে দিয়ে খুন করাইছিস? মুকুল আমার সন্তানের মতন ছিল, ওরে আমি কেন খুন করামু? এই কথা দুনিয়ার কেউ বিশ্বাস করবে না। দুনিয়ার কেউ বিশ্বাস করবে না, সেই সুযোগটাই আপনি নিয়েছেন। না স্যার। আচ্ছা শিউলি, আপনি পালিয়েছিলেন কেন? আপনার ফোন বন্ধ ছিল কেন? স্যার, আমি ফোন বন্ধও রাখি নাই, পালায়ও যাই নাই। আমার ফোনের ব্যাটারিটা নষ্ট হয়ে গেছিল স্যার, তাই 2 দিন থেকে ফোন বন্ধ ছিল। ফোনের ব্যাটারি লাগাইছি স্যার, এখন ফোন চালু আছে। আচ্ছা, এটা গেল একটা ফোনের অজুহাত। এবার বলেন তো আপনার আরেকটা ফোন কোথায়? কারণ মুকুল যখন খুন হয় তখন লাস্ট লোকেশনে আপনার এই নাম্বার দিয়ে কথা হয়েছিল, ওই ফোনটা কোথায়? স্যার, আমার সাথে তো কোনো কথাই হয় নাই স্যার, আমি তো জানি না স্যার। আচ্ছা, এই নাম্বারটা কোথায়? ও স্যার, এই নাম্বারটা আমারই ছিল, আমি আগে চালাইতাম। ওই সিমটা স্যার হারাই গেছে স্যার, প্রায় 2 বছর আগে। এই তো রিং তো হচ্ছে। আচ্ছা, আপনি এখানে তাহলে ফোন পাচ্ছে কার কাছে? কার কাছে? স্যার আমি জানি না স্যার, আমার একটাই সিম স্যার, ওটা তো হারাই গেছে। আচ্ছা, এবার বলুন, মুকুলের সাথে আপনার কেমন সম্পর্ক ছিল? পরকীয়া, প্রেম, দ্বন্দ্ব, সম্পর্ক কেমন ছিল আপনার? স্যার পরকীয়া থাকবো কাছে স্যার, ওর আমি ছোট ভাইয়ের মতন দেখতাম। আপনি তাকে ছোট ভাইয়ের মতো ভাবলেও সে আপনাকে কি ভাবতো? স্যার ও আমার দিকে একটু কুনজরে তাকাইতো, যখন তখন স্যার কুপ্রস্তাবও দিত স্যার। এই কুত্তার বাচ্চা, ছাড় ছাড় আমাকে, ছাড়। তুই দেখতেছ তো ভাই নাই ছাড় হারামি, হারামজাদা কোথাকার, ছাড়।
তোরে আজকে দেখছি, ছাড় হারামি ছাড়। পাগল না। তার জন্য ওকে খুন করলেন? না না স্যার, আমি ওরে দেখতে পারতাম না, এটা ঠিক আছে, কিন্তু আমি ওরে খুন করিনি স্যার। তবে ওরে একদিন একটা থাপ্পড় দিছিলাম। যাবে ছাড়ো। আমার না আজকে অনেক সুন্দর লাগতেছে। বিয়া দেওয়ার মতো কথাবার্তা বলো কেন? ভালো লাগলে কখন যাবে? আরে ছাড়ো, এমন ছাড় হারামি ছাড়। চলছে যেদিন ওই খুন হয় সেদিন ওর সাথে আমার কোনো যোগাযোগ হয় নাই স্যার। আচ্ছা ঠিক আছে, আমি স্যারের সাথে কথা বলে আপনাকে ছাড়ার ব্যবস্থা করে দিচ্ছি, কিন্তু আমাদের ইনফর্ম করা ছাড়া আপনি কোথাও যাবেন না। আপনাকে যখনই কল করা হবে তখনই থানায় এসে রিপোর্ট করবেন এবং আমাদের সহযোগিতা করবেন। আচ্ছা স্যার। সিংদা, উনি এখানে এখন থাকবে, আমি স্যারের সাথে কথা বলে আপনাদের জানাচ্ছি, তখন ওনাকে ছেড়ে দেবেন। ওকে স্যার। কি করছেন রিজভি? আপনারা একটা নাম্বারের হদিস বের করতে পারেননি। সরি স্যার। দেখেন, মাঝে মাঝে আপনি একটু বেকুব হয়ে যান। এই বেকুবি আচরণ কিন্তু আমি একদম হজম করতে পারছি না। স্যার, ওই নাম্বারটা যে লোক ইউজ করে স্যার, সে খুব ধুরন্ধর। ফোন অফ রাখে, মাঝে মধ্যে খুলে স্যার, কিন্তু একটানা অনেকক্ষণ খুলে রাখে না, আর দ্রুত লোকেশন চেঞ্জ করে স্যার। রিজভি, এগুলি কোনো অজুহাত না। মানুষের অনেকগুলি অজুহাত থাকে, হাত থাকে। এই কথা বলে আপনি পার পাবেন না। ইউ আর নট সিরিয়াস। স্যার আসবো? আসেন। স্যার, ওই নাম্বারের লোকের সাথে কথা হয়েছে, উনি থাকে সাভারে, আর ওনার সাথে মাত্র একটি নাম্বারে কথা হয়েছে। তার নাম পরেশ চন্দ্রশীল। পরেশ চন্দ্রশীল। রিজভি স্যার, সে কোথায় আছে আমি জানতে চাই না। বাংলাদেশে যেখানেই থাকুক সেখান থেকে সে অ্যারেস্ট হবে। প্রথমে পরেশ চন্দ্রশীল, এরপরও সে। ঠিক আছে স্যার? আপনার যেখানে ইচ্ছা সেখানে যাবেন, বাকিটা আমি দেখব। স্যার, ওয়েট, আমি একটু কল করে নিই। হ্যালো হ্যালো ভাই, কই আছেন? ভাই, আমি মুন্সিগঞ্জ। ভাই, আপনি না কইলেন সাভারে আছেন, আপনাকে তো দেখা করতে এলাম ভাই। আমার সাথে দেখা করে কি করুন ভাই? আরে ওই বিষয়টা নিয়ে একটু কথা কইতাম আর কি। ভাই, আমি গুলফুলের ব্যবসা করবো না ভাই। তাহলে শুধু শুধু ভাই এত দূর আনলেন কি লিগা ভাই? ভাই ভুলে গেছে, মাফ করে দেন ভাই। ভাই দূর রাখেন তো। আরমান স্যার, পরেশকে একটা মিস কল দেন, ও কল ব্যাক করলে ঠিক আমার মতো করে কথা বলবেন। ওকে? ওকে স্যার। স্যার, কল ব্যাক করেছি। হ্যালো। হ্যালো, কেডা? আমি আরমান। কোন আরমান? ভাই, আমি দুইজনকে ফোন দিয়েছি। আপনি কে? আমি নাজমুল হোসেন। আমি তো নাজমুল হোসেনকে চিনি না, আমি পরেশ চন্দ্রশীলকে ফোন করেছিলাম। কোন ভাই? আমি পরেশ। তাহলে একটু আগে বললেন আপনি নাজমুল হোসেন। হ্যাঁ, আমি পরেশ। সেলুনে মুসলমান কাস্টমার ধরে রাখার লেগে নাজমুল হোসেন নাম দিছি। কোন কি দরকার? আমি চুল কাটাবো। ও, চুল কাটাইবেন? আপনার সেলুনের নাম কি? ভাই, আপনি কেডা সত্যি করে কোন তো, নাইলে কিন্তু আমি ফোন কেটে দিব। একদম না, তোর সব তথ্য আমরা জানি। তোর বাবার নাম নরেশ চন্দ্রশীল আর মায়ের নাম কাকুন রানী, আর তুই থাকিস গাজীপুরে। আর শোন, কোনো রকম চালাকি করার চেষ্টা করবি না, তোর সাথে দেখা করা আমাদের খুব জরুরি। ভাই, কেন দেখা করবেন? চা খাবো, দেখা না করলে বিপদে পড়বি। তুই সেলুন কোথায় বল? আমি যে রাস্তার মোড়ে আছি, আহেন। স্যার, ও রাস্তার মোড়ে আছে। ওকে, মুভ। পরেশ, নমস্কার। নমস্কার।
স্যার আমি একটা গরিব মানুষ স্যার, আমারে এইরকম পেছে কেন ফেলাইতেছেন স্যার? তোরে কোনো পেছে ফেলাইতাছি না, তোরে দরকার তাই তোরে ধরছি। তুই যদি সঠিক তথ্য দেস তাহলে তুই বাইসা যাবি, আর যদি সঠিক তথ্য না দেস তাহলে তোরা নিয়ে থানায় বলবো। আমি জেলে যাবো কেন স্যার? মানে আমি তো কিছু করি নাই। তুই একটা অপরাধী একটা সন্ত্রাসীরে ধরাই দিবি। ফোন রাখ, তো ফোনটা বের কর, নাম্বারটা লেখ, 01827 8189। বড় ভাই, তোর বড় ভাই কোথায় আছে? সামনে গেলে পাওয়া যাবো বড় ভাইরে। চল বড় ভাইরে ধরা দিবি, নিয়ে আসো। ধরার দরকার নাই তো, আরে আমি তো এমনি আইডিয়াটা যাইতেছি, ধরার দরকার কি তার? স্যার কিসে? স্যার আরে তো চিনা চিনা লাগতেছে স্যার, মুকুলের বাসাতে ছবি দেখেছি স্যার। স্যার মুকুল আমার ছোট ভাই স্যার। আপন ছোট ভাই? আপন ছোট ভাই। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আপন ছোট ভাই। কি হলো আপনার? ফোনটা দেখি। আপনার ফোনে মুকুলের খুনির নাম্বার কেন? আপনি না বিদেশ থাকেন? স্যার আমি 15 দিন আগে আসছি দেশে। ও 15 দিন আগে বিদেশ থেকে আসছেন। এবার থানায় চলেন। এই হ্যান্ডকাপ লাগাও। আমি কি দোষ করছি? আমি থানা যাবো কেন? হ্যান্ডকাপ লাগাবো। থানায় গেলেই বুঝতে পারবেন। এই নিয়ে চলো চলো। আমি তো কোনো দোষ করি নাই ভাই। স্যার আমি তো কোনো দোষ করি নাই, আপনি আমাকে থানা নিয়ে যাচ্ছেন কেন? হ্যাঁ আমার তো কোনো দোষ নাই স্যার। তারপর কি অবস্থা আপনার? পানি খাবেন? না পানি খাবো না। খুন হলো আমার ছোট ভাই আর ধরে নিয়ে আসছেন আমাকে, এটা কি আপনাদের আইনের ব্যবস্থা? আপনি আপনার ভাইকে খুন করে ধান খেতে ফেলে রাখবেন, আপনার বুকটা একটু কাঁপলো না? আমি আমার ভাইকে খুন করি নাই। তাহলে কে খুন করেছে? আপনার মিসেসের নামে রেজিস্ট্রেশন করা একটা নাম্বার যেটা 2 বছর ইউজ হয়নি, হঠাৎ করে ইউজ হচ্ছে, এবং সেটা এমন এক জায়গায় লোকেশন পেয়েছি যে জায়গায় খুন হয়েছে সেই জায়গা লোকেশন পেয়েছি। এরপরে আমরা ডেড বডি পেয়েছি আর এক জায়গায়। স্যার আমি জানি না। আপনি জানেন না? দেখেন আপনি যত চেষ্টাই করেন না কেন আপনি আমার কাছ থেকে রক্ষা পাবেন না। আপনি বিদেশে ছিলেন, বিদেশ থেকে দেশে এসেছেন, আমি এয়ারপোর্টে খবর নিয়েছি, ইমিগ্রেশন থেকে জেনেছি আপনি কবে বিদেশ থেকে এসেছেন, নাম্বার 1। নাম্বার 2, একজন শীল, পরেশচন্দ্র শীল, যে আপনার সাথে ছিল, আপনার সাথে কথা হয়েছে, আপনি তাকে ফোন করেছেন এবং খুনের সময় সে আপনার সাথে উপস্থিত ছিল। এইবার কি অস্বীকার করবেন নাকি আরো কিছু প্রমাণ দেব? আমি খুন করছি স্যার, আমার আদরের ছোট ভাই এই 2 হাত দিয়ে স্যার গলা টিপে স্যার খুন করছি আমি স্যার। স্যার স্যার আমাকে ফাঁসি দেন স্যার, স্যার আমাকে ফাঁসি দেন স্যার, এর বাইরে আমি কিছু বলতে পারবো না স্যার। কেন কেন কি এমন ঘটেছিল যে খুন করতে আপনি বাধ্য হয়েছেন? স্যার ওর বয়স যখন 6 বছর স্যার, 6 বছর বয়সে আমার মা মারা যায়, আমার বাবা মারা যায় স্যার। ওরে নিজের সন্তানের মতন আমি আদর করে সোয়াগ দিয়ে স্যার বড় করি, নিজে গোসল করাই, নিজে ভাত খাওয়াই, নিজে স্কুলে নিয়ে দিছি স্যার। ওর বয়স যখন 15 স্যার, আমি জানতাম না, 15 বছর পরে স্যার দেখি ও নেশাতে চলে গেছে স্যার। ও যখন ভালো হয় না স্যার, তখন আমি ভাবলাম যে আমি বিয়ে করলে মনে হয় ও দেখাশোনা করবে, ও ভালো হয়ে যাবে। তখন স্যার আমি একটা বিয়ে করি স্যার। আমি বিয়ে করার পর দেখি ও আরো খারাপ হয়ে গেছে, আমার বোন দিকে কোন নজর দেয় স্যার, আমার বোন দিকে কোন নজর দিলে স্যার কারে বা মাথা ঠিক থাকে স্যার। তখন আমি বাধ্য হয়ে ওরও বিয়ে করে দিলাম স্যার। ওরে বিয়ে করে দেওয়ার পরও স্যার ও কোনো ভালো হচ্ছে না স্যার, নানান জায়গা থেকে নানান ধরনের স্যার অনেক কমপ্লেইন দেয় আমাকে স্যার। আমি নিরুপায় হইয়া কি করব, তখন জায়গা জমি যেখানে যা ছিল স্যার এগুলো আমি বিক্রি করি, বিক্রি করিয়া ওরে স্যার আমি বিদেশ পাঠিয়ে দিই। স্যার জানেন বিদেশ পাঠানোর পরে কি করছে ও স্যার?
ও স্যার, ও যে কি করলো, ও 15 দিন বিদেশ থাকলো না স্যার, ও চলে আসলো স্যার। বিদেশ থেকে আইলাম, কি খাইছি, কেমন আছি, কই রয়েছি, কেমনে রয়েছি, এগুলা কিছু শিখাইতেছো না, তুমি উল্টা আবার ধমক দিতেছো কেন? খুব উদ্ধার করছো ভাই। ভাইজান কেমন আছো তুমি? তুই চলে আইসস? কেন ভাইজান বেজার হয়েছো? আমি বেজার হবো না, তুই গেলি 15 দিন আগে, চলে আসলি তুই, এতগুলা টাকা খরচ করে তোরে পাঠাইলাম, আওলাদ করলাম, বরাত করলাম, অনেকের কাছ থেকে টাকা নিলাম, তুই কি আমার কষ্টের একটু দাম দিছস? যদি কষ্টের দাম দিতি, হ্যাঁ, তাহলে তুই চলে আসতি না। আমি ভাবছি কি ও বিদেশ থেকে টাকা পাঠাবে, আমি দেনা তো না সবকিছু দেবো, আমি দেনা নানান টেনশনে পড়ে স্যার আমি নিজেই বিদেশ চলে গেছি স্যার। এরপর বিদেশ থেকে আপনি চলে এসেছেন, এসে খুন করেছেন, এই তো? বিদেশ যাওয়ার কদিন পরে স্যার আমার বউ আমাকে ফোন করে, স্যার আমি বলতে পারবো না স্যার, আমাকে ফোন করে যা কথা বললো স্যার, আমার মরে যাওয়া স্যার উচিত ছিল স্যার। কুত্তার বাচ্চা ছাড় ছাড়, এবার তোকে দেখাবো, ছাড় ছাড়। ভাই তো না এই বাসায়, কেউ দেখতেছে না। সর বলছি। চল ভাবি চল। হারামি, চল। হারামির বাচ্চা কথা কারা, ছাড় ছাড়, যে পিটা তোর ছাড় হারামি। পাগল হয়ে গেছে আজকে দেখছি কোন দিও এখনই, হারামি কুত্তা আমার এভাবে ধরে, হাসুক আজকে। সোনা কেমন আছো? যেমন রেখে গেছিলা তেমনই আছি, আমি আর তোমার সংসার করুম না, আমি আজকে বাপের বাড়ি চলে যাবো। ও সোনা কি হয়েছে বলো না। কি হয়েছে মানে? তোমার ভাই কতবার কমু তোমারে, তোমার ভাই আজকে আমাকে জড়ায় ধরছিল, যখন রেপ হইব না আমার তখন তুমি বুঝবা, বুঝছো? তার আগে তুমি বুঝবা না, তোমার হুশ তো হইব না। বউ তুমি এখন ফোনটা রাখো, আমি 1 সপ্তাহের ভিতরে এই সমস্যার সমাধান করবো। আমার কথাই পুরোটা শুনলো না, ধরো আমার আদরের ছোট ভাই, এই সমস্ত কথা বললে মানুষ আমাকে কি বলবে স্যার? স্যার আমি তখন গোপনে স্যার বিদেশ থেকে আমি আইসা এই 2 হাত দিয়ে আমার বাইরে গলা টিপে আমার স্যার। হ্যালো কে? আমি সোহেল। কোন সোহেল? তোর বড় ভাই সোহেল। ভাই তুমি দেশে আইছো? হ্যাঁ আমি আইছি, কেউ কিন্তু বলিস না, তোর জন্য কিছু টাকা নিয়ে আসছি, একটা বড় ধান্দা হয়েছে, তোর ভবিষ্যৎ কথা চিন্তা করে আমি ডাইরেক্ট চলে আসছি, কাউরে কিন্তু বলিস না, তুই তাড়াতাড়ি চলে আয়, এসে টাকাগুলো নিয়ে যা। আচ্ছা ঠিক আছে ভাইজান, কই আমু, তুমি কোন জায়গায় আছো? আমি মন্দিরের পিছনে যে ভাঙ্গা ঘরটা আছে না, ওটার কোনায় আছি, তুই তাড়াতাড়ি চলে আয়। আচ্ছা ভাইজান ঠিক আছে। ভাইজান হ্যাঁ আসছস? দাঁড়া দাঁড়া দিচ্ছি টাকা, একটু ওয়েট করিস না। তুমি কি করো? অবস্থা যতই খারাপ হোক না কেন আপনার আইনের সাহায্য নেওয়া উচিত ছিল, না হলে হয়তো আপনাকে খুন করতে হতো না, আর আপনাকে এই চরম পরিণতি বা পরিস্থিতির মুখোমুখি হতে হতো না। স্যার আমার তো কোনো কিছু করার ছিল না স্যার, আমি কি করবো নিজে বুঝে উঠতে পারি না, আমার আবেগে কাজ করছে, তখন আমার বিবেকে টোটালি কোনো কাজ করে না স্যার। আপনি ভুল করেছেন। দর্শক, এই ছিল আমাদের আজকের ক্রাইম পেট্রোল, একটি সত্য ঘটনা, সত্য সুন্দর, সত্য স্বচ্ছ, সত্য পরিষ্কার। পরিবারের মধ্যে যাই ঘটুক না কেন, যদি মনে করেন লোকের লজ্জার কারণে আপনি মুখ খুলতে পারছেন না, কখনোই নিজে সিদ্ধান্ত না নিয়ে সামাজিক লোকজনকে জানান অথবা পুলিশকে জানান, কখনোই নিজের হাতে আইন তুলে নেবেন না। দর্শক, এই ছিল আমাদের আজকের ক্রাইম পেট্রোল, একটি সত্য ঘটনা, সত্য সুন্দর, সত্য স্বচ্ছ, সত্য পরিষ্কার। দেখা হবে আগামী পর্বে নতুন কোনো সত্য ঘটনার সাথে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সতর্ক থাকবেন, পারিবারিক বন্ধনে আবদ্ধ থেকে আইনের প্রতি শ্রদ্ধাশীল হবেন। আল্লাহ হাফেজ।